অনুষ্ঠানে কথা বলছি আজকে বায়ু দূষণ নিয়ে। আমার সাথে অতিথিরা রয়েছেন অধ্যাপক ডক্টর তাওজির রশিদ। আপনি এই প্রসঙ্গে যখন আমরা কথা বলছিলাম কিছু যুক্ত করতে চেয়েছিলেন। আমি আসলে যেটা বলতে চাচ্ছি, যেটা এতটাই অ্যাকিউট এই প্রবলেমগুলো, যেমন আজকে আমাদের এয়ার কোয়ালিটি ইন্ডেক্সে আমাদের আজকে কিন্তু মাত্রা হচ্ছে 195। এটা হচ্ছে খুবই আনহেলদি একটা কন্ডিশন আমরা বলে থাকি এয়ারের। এবং এই অবস্থাটা নভেম্বরে 2016 22 তারিখে রিপোর্টে ছিল হচ্ছে 301, যেটা একেবারে হ্যাজার্ডাস। এয়ার কোয়ালিটি যখন আমরা ইনহেল করছি আমরা কিন্তু অসুস্থ হয়ে যাব, এটাই হচ্ছে স্বাভাবিক বিষয়। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের এটা থাকার কথা ছিল 555 সামথিং। এবং এটা হচ্ছে ঢাকার সিচুয়েশন, আমি ঢাকা নিয়েই কনসার্ন। এবং যেখানে ক্যালকাটারও হচ্ছে 119 বোধহয় আজকের, হ্যাঁ, তো এয়ার কোয়ালিটি ইন্ডেক্সে তার ভ্যালুটা। এখন বাচ্চাদের বিষয়টা কেন বেশি ইফেক্টিভ, কারণ হচ্ছে এই সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার, এই পিএম গুলো, যেগুলোর মধ্যে কিন্তু আপনার ডাস্ট থেকে শুরু করে অনেক কেমিক্যাল আছে, ঠিক আছে, সব নাইট্রোজেন অক্সাইড থেকে শুরু করে ইভেন মিথেন পর্যন্ত, হ্যাঁ, কার্বন মনোক্সাইড, এই যে সমস্ত কেমিক্যাল, ডাস্ট, পোলেন, সবকিছুর কম্বিনেশনে কিন্তু এই পিএম গুলো তৈরি হয়, যেগুলো সাসপেন্ডেড অবস্থায় থাকে এবং আমরা রেগুলারলি ইনহেল করছি। এটা বাচ্চাদের জন্য এই জন্যই বেশি মানে খারাপ দিক, যে এগুলো 4 মিটার গ্রাউন্ড থেকে 4 মিটার উপরে পর্যন্ত এটার কনসেন্ট্রেশন সবচেয়ে বেশি থাকে। এবং আপনি জানেন যে এখান থেকে যেটা তৈরি হয় এটার কনসিকুয়েন্স এতই খারাপ যে ওজোন পর্যন্ত তৈরি হতে পারে কিন্তু, মানে ট্রপোস্ফিয়ারে, যেটাকে আমরা ব্যাড ওজোন বলি। যখন এই পিএম এর মাত্রা অনেক বেশি বেড়ে যায় তখন কিন্তু এক ধরনের স্মগ হয়, তাই না, আমাদের এখানে কুয়াশার মতো ছেয়ে যায়। এবং এই স্মগটা কিন্তু তৈরি করে হচ্ছে এই পিএম গুলো থেকেই। সো আমাদেরকে মানে এগুলো বিষয়ে খুবই অ্যালার্ট হতে হবে। এবং এটা খুবই অ্যালার্মিং একটা ভয়াবহ ইয়েটা হচ্ছে যে এই এয়ার পলিউশনের ফলে কিন্তু ঢাকা শহরে প্রায় 98% লোকের কোনো না কোনো সমস্যা। হেডেক তো খুব কমন একটা প্রবলেম। আমরা একটু দেখে আসি যে সাধারণ লোকজন যারা আসলে এই শহরেই থাকছেন তারা কিভাবে বিষয়টাকে দেখছেন, তারপর আপনাদের কাছ থেকে জানতে চাইবো নিশ্চয়ই যে এর ক্ষতিকর প্রভাবগুলো কি কি রয়েছে, একটু আমরা দেখি। বিশ্বের অন্যতম দূষিত বায়ু হচ্ছে আমাদের ঢাকা শহরের বায়ু। প্রধান কারণগুলো হচ্ছে কলকারখানা, এক্ষেত্রে অপরিকল্পিত নগরায়ন, যেখানে সরকারি হস্তক্ষেপের একটি মারাত্মক অভাব রয়েছে, সেটি অনেক বেশি দায়ী। এর বাইরে দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের ট্যানারি, ইটের ভাটা, যেগুলো ঢাকার ঠিক আশেপাশে অবস্থান করছে, এগুলোর কারণে দেখা যাচ্ছে যে ঢাকার বায়ু খুব মারাত্মকভাবে দূষিত হয়ে গিয়েছে। ঢাকায় অপরিকল্পিত নগর তৈরি হয়েছে, আর অনেক বেশি মানুষ থাকার কারণে এখানে গাড়ি ঘোড়ার সংখ্যা অনেক বেশি, ফলে কার্বন ডাইঅক্সাইড দূষণ হয়। আর এটা হচ্ছে ঢাকার বাইরে অত বেশি নাই, মানুষজন কম বাস করে, ফলে সেখানে গাড়ি ঘোড়ার সংখ্যাও কম, যে কারণে ওখানে পলিউশন অত বেশি হয় না। আর ঢাকার বাইরে সবাই নিজেদের মতো করে গাছগাছালি লাগানোর একটা ব্যবস্থা করে। ঢাকায় বৃক্ষের সংখ্যা অনেক কম, যে কারণে পলিউশন অনেক বেশি হয় এবং অক্সিজেনের মাত্রা কমে গেছে, কার্বন ডাইঅক্সাইড অনেক বেশি বেড়ে গেছে, যে কারণে এয়ার পলিউশন অনেক বেশি হয় এখানে। ইটের ভাটার যে জ্বালানি, এটা যদি কাঠ দিয়ে করা হয় তাহলে সেটা বায়ুকে অনেক বেশি দূষিত করে। পরিবেশ সংরক্ষণে যে সরকারি সংগঠনগুলোর ভূমিকা রাখার দরকার, তারা সব ইটের ভাটা ভালো মতো তদারক করছে না। সাভারে যে ট্যানারি পল্লী গড়ে তোলা হয়েছে সেখানে যাচ্ছে না। বিভিন্ন ধরনের প্রভাবশালী মহলের সহযোগিতায় এখনো হাজারীবাগে থেকে যাচ্ছে। এবং এটা শুধু বায়ু দূষণ না, পানি দূষণ করছে। এবং বিভিন্ন ধরনের ট্যানারির বর্জ্যটা যে পরিশোধন প্রক্রিয়া, সেটাও ঠিক মতো হচ্ছে না। পরিকল্পিত নগরে না হওয়ার ফলে যত্রতত্র যেখানে সেখানে আপনার বিভিন্ন ইন্ডাস্ট্রিগুলো গড়ে উঠছে, আর যার ফলে তারা তাদের যে বিভিন্ন পয় নিষ্কাশনের যে পথগুলা, এগুলো আসলে সেভাবে প্ল্যানিং করে গড়ে উঠে নাই, যার ফলে তারা পার্শ্ববর্তী যে নদী বা ডুবা যেগুলো আছে এগুলাকে তারা খুব সহজেই এগুলাকে তারা দূষণ করে ফেলছে। আর এই নদী, ডুবা এগুলা থেকেই আসলে আপনার বিভিন্ন ধরনের বর্জ্যগুলা আমাদের দেশের যে বড় বড় নদীগুলো আছে এগুলাতে ছড়িয়ে পড়ছে। আজকে আপনি ইভেনলি ঢাকার ভিতরের যে বুড়িগঙ্গার অবস্থাটা দেখেন, এখান দিয়ে যাওয়ার সময় আপনাকে নৌকা পারাপার হওয়ার সময় আপনি মানে মুক্তভাবে যেতে পারবেন না, আপনার নাকের মধ্যে রুমাল চেপে আপনাকে এখানে পার হতে হবে। আমাদের কর্তৃপক্ষ আসলে বায়ু দূষণ রোধে যথাযথভাবে সক্ষম না, কারণ আমরা তো প্রতিদিনই ঢাকা শহরে চলাফেরা করি। এখানে ফিটনেসবিহীন গাড়ি অনেক বেশি চলে, যেটার জন্য আমরা দায়ী না। আর এখানে আপনার সিটি কর্পোরেশন অনেক
কাজেই সক্ষম, কিন্তু আসলে আবর্জনাগুলা যেখানে ফেলার কথা নির্দিষ্ট জায়গাগুলোতে সেগুলাতে আসলে ফেলা হয় না। এটা তো প্রতিদিনই দেখতে পারি আমরা। বায়ু দূষণের জন্য আমাদের যেসব ইন্ডাস্ট্রিগুলো আছে যেগুলো কন্টিনিউয়াসলি স্মোক ক্রিয়েট করছে, আমার মত অনুযায়ী এগুলো ঢাকার বাইরে কোনো রিমোট প্লেসে অ্যাটলিস্ট সিটিটা যাতে দূষিত না হয়, তো ঢাকার বাইরে কোথাও স্থানান্তরিত করা উচিত, যাতে স্মোকটা অ্যাটলিস্ট সিটি পিপলদের এফেক্ট না করে। যানবাহন যেভাবে বাড়ছে প্রপোর্শনালি ধোঁয়ার পরিমাণও খুব বাড়ছে, সো এক্ষেত্রে ডিজেলের থেকে অকটেন কম স্মোক ক্রিয়েট করে। সো এদিক থেকেও জ্বালানিগুলো একটু রিনিউ করতে হবে। পত্রিকায় দেখলাম যে ঢাকা শহর বিশ্বের 2 নম্বর বায়ু দূষণের সমস্যার মধ্যে আছে। তো আমি মনে করি যে ব্যক্তি এবং পরিবার তার নিজ নিজ জায়গা থেকে বায়ু দূষণ রোধ করতে পারে। যেমন সবজির আবর্জনা আলাদা একটা বক্সে রাখলাম, পরিবারের শিশুদের শেখালাম যে এইভাবে করো। যেভাবে আজকে চীন এবং ভারতের সাথে পাল্লা দিয়ে ঢাকা শহরের বায়ু দূষণটা এরকম একটা সিভিয়ার পর্যায়ে চলে আসছে, এখন আমাদের এরকম কতগুলো কাজ হাতে নেওয়া উচিত যে অ্যাটলিস্ট কোন কোন জোনে বা শহরের কোন কোন জায়গায় সবচেয়ে বেশি বায়ু দূষণ আছে সেগুলোকে ফুটিয়ে তোলা, এবং সেই সমস্ত জায়গায় আপনার একেবারে সেই সময়ের মনিটরিংয়ের যে রিপোর্ট রেজাল্ট এগুলো যাতে জনগণ জানতে পারে, তাহলে ওই সমস্ত জায়গায় যে জনগণ বসবাস করবে তারা অ্যাটলিস্ট বুঝতে পারবে যে আমি একটা বায়ু দূষণ জোনের মধ্যে বসবাস করছি, এবং সে তাহলে তার যে মিটিগেশন মেজারগুলো সে সহজেই নিতে পারবে। বায়ু দূষণের ফলে যে সমস্ত রোগগুলো হচ্ছে সেই রোগগুলোকে অ্যাটলিস্ট তার রোধের সে তার ব্যবস্থাগুলো নিতে পারবে। এই ঢাকা শহর নিয়ে কাজ করে হচ্ছে পরিবেশ অধিদপ্তরের যে অর্গানাইজেশন আছে সেটা। এখন তারা পর্যাপ্ত পরিমাণে কাজ করছে কিনা সেটা তো আমরা দেখছি। যে সমস্ত জোনে তারা বায়ু দূষণের উপাত্ত নিচ্ছে সেই উপাত্তগুলো আমরা ঠিক মতো দেখছি না বা আমরা বুঝতে পারছি না সেই জায়গাতে দূষণ কীরকম। ভারতের দিল্লিতে এমন অনেকগুলো জোন আছে যেই জোনে বায়ু দূষণ অনেক বেশি, সেই জোনে একেবারে মনিটর দিয়ে সেই জায়গাতেই বায়ু প্রতিটা পিক আওয়ারে বায়ু দূষণ মাপা হয়, এবং সেই পিক আওয়ারের বায়ু দূষণগুলো জনগণ যেই জায়গায় চলাফেরা করে সেই জায়গাতে উন্মুক্ত করে দেওয়া আছে, এবং তারাই বুঝতে পারে যে পিক আওয়ারের কোন সময় বায়ু দূষণ বেশি হচ্ছে। এখন আপনি যখন বুঝতে পারবেন যে পিক আওয়ারের এই সময় বায়ু দূষণ বেশি হবে, তখন আপনি অল্টারনেটিভ রুট বা অন্য কোনো জায়গা দিয়ে আপনি আপনার জীবন ব্যবস্থাটাকে ঠিক করে নেবেন, তাহলে আপনি আপনার রিস্কটাকে কমিয়ে নিয়ে আসতে পারছেন।